নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম নিয়ে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে নাম্বার সিস্টেম থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসে। এই চ্যাপ্টার থেকে মূলত 7-8 টাইপের কোশ্চেন এসে থাকে এক্সামগুলোতে। এই টাইপগুলোর উপরেই কোশ্চেনগুলো আসে। ফ্র্যাকশান আর অ্যালজেব্রা বেসড কিছু কোশ্চেন থাকে। রিপিটিং ডেসিমেল, বাংলা জায়গায় পৌনপুনিক বলে, সেইখানের উপরে কিছু কোশ্চেন থাকে, মানে পৌনপুনিক দেয়া থাকে, ওকে ফ্যাক্টরে কনভার্ট করতে বলে। আর কিছু কোশ্চেন থাকে ফ্র্যাকশানের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিরিজ অথবা লার্জেস্ট বা স্মলেস্ট বার করতে বলে। কিছু প্রশ্ন থাকে নাম্বার স্ট্রাকচার, 2 ডিজিট 3 ডিজিট নাম্বার স্ট্রাকচার দিয়ে দেয়, যে 3 ডিজিটের অরিজিনাল নাম্বারটা আছে তার ডিজিটগুলো রিভার্সাল করে এই ডিফারেন্স দিয়ে কিছু অঙ্ক দেয়। আর ডিভাইসিবিলিটি বেসিক কনসেপ্ট এর উপর বেস করে বেশ কিছু অঙ্ক থাকে। আর এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে রিমাইন্ডার ক্যালকুলেশন এবং ইউনিট ডিজিট খুঁজতে বলে। রিমাইন্ডার ক্যালকুলেশনে বেশ কিছু কোশ্চেন থাকে, কোনোটা পাওয়ার বেসড থাকে বা কোনোটা এমনি মাল্টিপ্লিকেশন থাকে। ইউনিট ডিজিটেও পাওয়ার বেসড কিছু দেয়, তো একটা বড় সংখ্যার উপর একটা বড় পাওয়ার দিয়ে দেয়, ঘাত দিয়ে দেয়, সেইখানে লাস্ট ডিজিট একক স্থানের অঙ্কটা বার করতে বলে। আর থাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে কিছু অঙ্ক বলে দেয় যে 5টা সংখ্যা অ্যারিথমেটিক সমান্তর প্রগতিতে আছে, তাহলে তার মিডিল এটা নাম্বারটা কি আছে, এরকম কিছু খুঁজতে বলে। আর একটা মেথডের উপর বেস করে কিছু অঙ্ক পড়ে, সেটাকে আমরা নাম দিয়েছি বেস ভ্যালু মেথড। এইটার উপর বেস করে নাম্বার সিস্টেমেও কিছু অঙ্ক করা যায় এবং অন্যান্য কিছু চ্যাপ্টারেও এই মেথডের উপর বেস করে অঙ্ক করা যায়। তো আমরা নাম্বার সিস্টেমে এই সমস্ত টপিকগুলো আলোচনা করব। এই আলোচনা আমরা দুটো ভিডিওতে কমপ্লিট করব। প্রথম ভিডিওতে, এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্র্যাকশন আর অ্যালজেব্রা, রিপিটিং ডেসিমেল, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আর নাম্বার স্ট্রাকচার, ডিভাইসিবিলিটি। আর পরের ভিডিওতে বাকি চারটে নিয়ে আলোচনা করব। এখানে আমরা টপিকগুলোর স্মল ইন্ট্রোডাকশন দেবো, কিছু কনসেপ্ট আলোচনা করব, কিছু ফ্যাক্ট আলোচনা করব, আর কিছু প্রবলেম করারও চেষ্টা করব। কিন্তু প্রবলেমের জন্য আমরা আলাদা করে ভিডিও বানাবো, সেখানে প্রবলেম আলাদা করে সলভ করব। এছাড়াও প্রবলেমগুলোকে কি করে এক্সামে করতে হয়, কিভাবে পেন ব্যবহার না করে মেন্টালি সলভ করতে হয়, বা কোনো ট্রিক্স বা শর্টকাটস ইউজ করতে হয়, সেগুলোর জন্য একটা সেপারেট ভিডিও থাকবে। রুল বেসড ভিডিও প্রবলেমে একটা থাকবে, আর সেপারেট ট্রিক বেসড বা এই রকম ধরনের অঙ্কগুলো আলাদাভাবে থাকবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের আমাদের আলোচনা। তো প্রথম আমাদের আলোচনা থাকবে ফ্র্যাকশন আর এর অ্যালজেব্রা নিয়ে। ফ্র্যাকশন অ্যালজেব্রায় আমরা ফ্র্যাকশনের আগে তিনটে টাইপ জেনে নেব। ফ্র্যাকশন 3 রকমের হয়, একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন আর মিক্সড ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনে যেটাকে আমরা বলতে পারি যে প্রপার ফ্র্যাকশনে আমাদের নিউমেরেটর ডিনোমিনেটর থেকে ছোট ছোট হয়। আমরা দেখে নেব একবার, নিউমেরেটর ডিনোমিনেটর থেকে ছোট হবে, এটাকে আমরা প্রপার ফ্র্যাকশন বলি। এই ধরনের উদাহরণ। ইমপ্রপার ফ্র্যাকশনে ঠিক উল্টোটা হবে, নিউমেরেটর ডিনোমিনেটরের থেকে বড় হবে, 5/3 বা 11/9, এই ধরনের ইমপ্রপার ফ্র্যাকশন বলা যেতে পারে। ইমপ্রপার ফ্র্যাকশনকেই আমরা মিক্সড ফ্র্যাকশনে লিখি। মিক্সড ফ্র্যাকশন যাতে ফ্র্যাকশন পার্টও থাকে এবং ইন্টিজিয়ার পার্টও থাকে। 2.2/3, এটা মানে 2 প্লাস 2/3। তো এই মিক্সড ফ্র্যাকশনে একটা ব্যাপার লেখার সময় খেয়াল করতে হবে যে এখানে ইন্টিজিয়ার পার্টটা থাকবে, আর এখানে ইমপ্রপার ফ্র্যাকশন থাকলে কিন্তু চলবে না, এখানে প্রপার ফ্র্যাকশন লিখতে হবে। কারণ ইমপ্রপার থাকলে সেটাকে আমরা আবার ভাগ করে সেটাকে আমরা প্রপারে নিয়ে যেতে পারি, আর ইন্টিজিয়ার পার্টটা এখানে ঢুকে যেতে পারে। তাহলে মূলত এই তিনটে টাইপের ফ্র্যাকশন থাকে। তো এটা খুবই এলিমেন্টারি, এটা এক্সামে তো এরকম কিছু প্রশ্ন পড়বে না, তবু জানার জন্যে। আর ফ্র্যাকশনের আমরা কিছু রুল দেখব। ফ্র্যাকশনের কিছু আমরা
ইনইকুয়ালিটি এবং ইকুয়ালিটি রুল হচ্ছে দেখব। ইনইকুয়ালিটি রুল হচ্ছে এ বাই বি, ধরা যাক একটা ফ্র্যাকশন আছে, তাহলে এটা এ মাইনাস ডি আর বি মাইনাস ডি এটার থেকে বড় হবে। সিমিলারলি এ প্লাস ডি আর বি প্লাস ডি যদি হয় সেটা ফ্র্যাকশনটা ইটসেলফের থেকে বড় হবে। ঠিক আছে, এই দুটো ইনইকুয়ালিটির রুল আমাদের বিভিন্ন অঙ্কের ক্যালকুলেশনে কাজে লাগবে। আমরা এখান থেকে কিছু ফ্র্যাকশনের মধ্যে সহজেই তুলনা করতে পারবো। ধরা যাক আমরা যদি বলি 5-এর 6, এটা আমরা না ক্যালকুলেট করলেই বলতে পারবো যে এটা 2-এর 3-এর থেকে বড় হবে। দুই দিকেই আমরা 3-এর ডিফারেন্স করেছি, সুতরাং আমরা এই রুল থেকে বলে দিতে পারছি যে 5-এর 6 2-এর 3-এর থেকে বড় হবে। তো যখন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বা ওই জাতীয় অঙ্কগুলো করব তখন আমাদের এই রুলগুলো হচ্ছে কাজে লাগবে খুব সহজেই। আর ইকুয়ালিটিতে একটাই ব্যাপার আছে যে ফ্র্যাকশানে দুটো ফ্র্যাকশান ইকুয়ালিটি হোল্ড করে, সেইটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া নামই হচ্ছে চিনি, যে এ বাই বি ইজিক্যাল টু এম বাই যদি এন হয়, এদের যদি একই পরিমাণ বাড়ানো হয় নিউমারেটর এবং ডিনোমিনেটরকে, তো এদের ইকুয়ালিটিটা তখনও হোল্ড করে। ঠিক আছে, এই ইকুয়ালিটির বেসিক রুল। আরেকটা সিম্পল রুল আছে, সেইটা হচ্ছে একটা রেশিওর সঙ্গে আরেকটা রেশিও তুলনা করতে আমরা ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে এ বাই বি গ্রেটার দেন সি বাই ডি হলে এ ডি গ্রেটার দেন বি ইন্টু সি হবে। তার মানে এখান থেকে আমরা যে কোনো দুটো হচ্ছে ফ্র্যাকশনের মধ্যে তুলনা করতে পারি। এই ফর্মুলাটা তখনই লাগবে যদি ডিফারেন্সটা ইকুয়ালি কমানো হয়, কিন্তু এটা যে কোনো ক্ষেত্রেই লাগবে। যেমন আমি যদি বলি যে 3-এর 4 কি 1-এর 4-এর থেকে বড়, তো এটা যদি হোল্ড করে আমি ধরে নিই এইটা ট্রু, তাহলে এই দিকে হবে কত 3-4-এ 12, আর এই দিকে এইটার সঙ্গে গুণ করলে 4, তার 12 4-এর থেকে বড়, সুতরাং আমাদের অ্যাসাম্পশন ঠিকই আছে। তো এই জাতীয় অঙ্কগুলো আমরা এইগুলো কাজে লাগাবো। ঠিক আছে, তো ফ্র্যাকশনের এই হচ্ছে ইকুয়ালিটি ইনইকুয়ালিটির এই জিনিসগুলো গেল। আর কিছু একটা থাকে, সেটা হচ্ছে ফ্র্যাকশনের অ্যালজেব্রা, মানে যেখানে যোগ বিয়োগ আমরা বলি। ফ্র্যাকশনের যোগ করার সময় সেটা স্কুল লেভেলেই আমরা বেসিক শিখে এসেছি যে যখন ওই মেনলি মিক্সড ফ্র্যাকশনের যোগ হয় তখন ইন্টিজারে যোগ করতে হবে, আর ফ্র্যাকশন পার্টগুলো যোগ করতে হবে, দিয়ে আবার তাদেরকে সাম করে নিতে হবে। মানে 2 পূর্ণ 2-এর 3 যদি থাকে, একটা যদি 3 পূর্ণ 1-এর 4 যদি থাকে, তাহলে ইন্টিজার পার্টটা আগে যোগ করে নিতে হবে, আর ফ্র্যাকশন পার্টটা আলাদা করে যোগ করে নিতে হবে। তাহলে আমরা আলটিমেট হচ্ছে পেয়ে যাব এখানে 8, তার মানে 8 পূর্ণ 11-এর 12। তো এরকমভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, কিন্তু যেটা আমাদের এক্সামে কাজে লাগবে সেইটা হচ্ছে এর হচ্ছে বিয়োগ করার মেথডটা। বিয়োগ করার মেথডটার সময় আমরা দেখছি, ধরে নেওয়া যাক আমরা এরকম একটা বিয়োগ করতে পারছি, 122 থেকে 5/17 বিয়োগ দিতে চাইছি। তো আমরা এটার সঙ্গে এটা গুণ করে সেখান থেকে 5 নিশ্চয়ই বিয়োগ দেবো না, তো আমরা এটা করব 121 প্লাস 1 মাইনাস 5/17। তো এই পার্টটার দিকে আমরা খেয়াল করলে দেখব যে এটা জাস্ট একটা নেওয়ার ফলে আমাদের গুণটা করাটা খুব সহজ হয়ে গেল, শুধু এদের মধ্যে ডিফারেন্সটা বসিয়ে দিলেই হয়ে যাবে উপরে 121 পূর্ণ 12/17। তো এইরকমভাবে এই জিনিসগুলো আমরা কিছু অঙ্কে কাজে লাগাবো। তো ফ্র্যাকশন চ্যাপ্টারে এই আর বেশি কিছু জানার দরকার নেই, এই কয়েকটা জিনিস জানলেই হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে দেখি। এইটায় এখানে বলেছে যে এই ফ্র্যাকশনগুলোর মধ্যে কোনটা লার্জেস্ট চেয়েছে। তো ফ্র্যাকশনগুলোর মধ্যে লার্জেস্ট চাওয়ার জন্য আমি ধরে নিই যে 2-এর 3 3-এর 5-এর থেকে বড়, 2-এর 3 3-এর 5-এর থেকে বড়। তাহলে আমরা ক্রস গুণ করব 10 3 3-এর 9, তার মানে এটা আমার অ্যাসাম্পশন ঠিক আছে। তার মানে 3-এর 5 হচ্ছে, তো 2-এর 3 ওর থেকে বড়, এটা কেটে দিলাম। এই দুটোর মধ্যে দেখি 8 17 136
গ্রেটার দেন 121, আমি অ্যাজাম্পশন করেছি যে 8 11 11 17 থেকে বড়, তার মানে এটা আমার অ্যাজাম্পশন ঠিকই আছে। তাহলে 11 17 কেটে গেল, এই দুটোর মধ্যে দেখি, ধরে নিই যে 8 11 2 3 থেকে বড়, তাহলে 22, আর এই দিকে আমার রইল 24, তার মানে আমাদের অ্যাজাম্পশন ঠিক আছে, তার মানে 8 11 সব থেকে বড় ফ্র্যাকশন। ঠিক আছে, এইভাবে তার মানে আমি রুলগুলো কাজে লাগিয়ে সহজেই এরকম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বা এইখানে লার্জেস্ট স্মলেস্ট এইগুলো আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেমটা একটা দিয়ে রেখেছি আমি, যে এইটা হচ্ছে আমরা ওই অ্যালজেব্রাটা হচ্ছে কাজে লাগবো, বিয়োগ বিয়োগ কী করে করে এই জাতীয় অঙ্কগুলোকে সহজে সিম্পলিফাই করে নেওয়া যায়। তো এইটাকে আমরা কি করব, এরকম লিখব 98, উল্টো দিকে করব, আমাকে তো বিয়োগটা দেবে না, আমাকে যেটা দেবে সেটাকে একটা বিয়োগে কনভার্ট করে নিতে হবে। দিয়ে এইটা হচ্ছে 1/99, এই পোর্শনটা ইন্টু 99। তো আমরা 98/99 কে 1 - 1/99 এ লিখে নিলাম, খুব সহজে দেখা যাচ্ছে। আর তাহলে এই জায়গাটা 1000 হয়ে যাবে, আর এইটা 1/99 হয়ে যাবে, আর বাইরে তো 99 আছে, গুণ করলে এটা 99 এর পিছনে 3টে 0, আর এইটা 1, তার মানে উত্তর হচ্ছে 98999, তার মানে 1এরটা উত্তর। তাহলে এভাবে আমরা ওই অ্যালজেব্রা কনসেপ্টগুলো কাজে লাগাতে পারবো। ঠিক আছে, তো এর 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 বেসিসে ফ্র্যাকশনের উপরে আরও কিছু যেসব অঙ্ক সেগুলো আমরা প্রবলেমস পার্টে দেখব, তার জন্য আলাদা ভিডিও থাকবে। এরপরে আমরা রিপিটিং ডেসিমেল নিয়ে আলোচনা করব। রিপিটিং ডেসিমেল বিষয়টা হচ্ছে, রিপিটিং ডেসিমেল মানে হচ্ছে যে দশমিকের পরে যদি কোনো সংখ্যা বা একাধিক সংখ্যা হতে পারে সেটা যদি রিপিট করে, তখন আমরা তাকে রিপিটিং ডেসিমেল বা রেকারিং ডেসিমেল বা বাংলায় পৌনপুনিক বলে থাকি। যেমন 1-এর 3কে আমরা যদি ভাগ করি সেটা হচ্ছে 0.333, এরকম চলতেই থাকে। তো এটাকে আমরা নোটেশন দিয়ে ওই জন্য লিখি যে 0.3 বার অথবা 0.3 ডট, এরকম দিয়ে থাকি। তো এখানে এরকম হতে পারে যে দশমিকের পরে কয়েকটা সংখ্যা হচ্ছে ফিক্সড থাকে, তারপরে রিপিটেশনটা শুরু হয়। যেমন আমরা যদি দেখি যে 5-এর 6, 5-এর 6-এর ভ্যালু হচ্ছে 0.833, সুতরাং রিপিটেশনটা এখানে হচ্ছে, সুতরাং আমরা এটাকে এইরকম নোটেশনে লিখি, যেটা রিপিট করছে সেখানে বার দিই। বা 1-এর সাথে সময় আমাদের হচ্ছে 0.1728142857, এরকমভাবে রিপিট করে, এই পুরো টার্মটা রিপিট করতে থাকে। ঠিক আছে, তো এইখানে এত বড় আমরা বার দিয়ে দিই, বা এতবার এইখানে ডট দেওয়া হয়, এখানে ডট দেওয়া হয়। তো পরীক্ষায় যেগুলো আসে যে আমাদের কোনো রিপিটিং ডেসিমেল বা রেকারিং ডেসিমেলটা দেওয়া থাকে, সেইগুলোর উপরে তার সাম করতে বলে বা তাদেরকে ফ্যাক্টরে লিখতে বলে। তো এইভাবে হচ্ছে ক্যালকুলেট করতে আমরা দেখে নিই যে কোনো হচ্ছে রিপিটিং ডেসিমেল দেওয়া থাকলে তাদেরকে ফ্যাক্টরে কি করে কনভার্ট করতে হয়। ফ্যাক্টরে কনভার্ট করার জন্যে আমি ফর্মুলাটা, একটা সিম্পল ফর্মুলাটা ডিডিউস করছি। আমি ধরে নিই যে একটু আগে রিপিটিং ডেসিমেলটা দেখালাম, এই রিপিটিং ডেসিমেলটা ধরি, এটাকে ধরে নিই এক্স। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আমি লিখি 8.33, এরকম কন্টিনিউ করছি। আমি প্রথমে এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা আসবে তাহলে 8.33333, যেটা 8 প্লাস 0.33 এরকম লিখতে পারি। এটাকে আমি যদি আরও 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এদিকে 100x, আর এইদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি 83.333, এই পার্টটা আছে। তো 83.3 প্লাস এই পার্টটায় আমরা এইখান থেকে ভ্যালুটা বসিয়ে দেবো, 10x মাইনাস 8, 8টা এইদিকে মাইনাসে চলে যাবে, তাহলে 10x মাইনাস 8 হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমার ইকুয়েশন এই যেটা দাঁড়াচ্ছে 90x 83 মাইনাস 8 বাই 9, এইটা দাঁড়াচ্ছে তাহলে x সমান 83 মাইনাস 8 বাই 90। তো এরকমভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, এটা ক্যালকুলেট করি 75/90
যেটা কিনা 5/6। তো আগেই আমরা লিখেছিলাম, তখন দেখলাম যে এখানে 5/6 বেরোচ্ছে, তাহলে আমাদের অঙ্ক তার মানে ঠিক আছে। তো এইটার হচ্ছে আমরা জেনারেল রুলটা লিখে নিই যে কিভাবে আমরা করবো। এরকমভাবে তো পরীক্ষায় কষার দরকার নেই। তো আমার যদি থাকে, ধরে নেওয়া যাক 0.x, এখানে যদি বার দেয়া থাকে, এটাকে ফ্যাক্টরাইজ করলে হবে x/9। যে সংখ্যাটার উপরে বার থাকবে সেটাকে উপরে নিউমারেটরে লিখতে হবে, আর যতগুলোর উপরে বার আছে ততগুলোকে ডিনোমিনেটরে ততগুলো 9 লিখতে হবে। তাহলে যদি 0.xy এরকম একটা যদি রেকারিং ডেসিমেল থাকে, এইটা হবে xy/99। যদি এই রকম আকারে থাকে xyz, এই দুটোর উপর বাদ দেয়া আছে, তাহলে কি করতে হবে, পুরো সংখ্যাটা এখানে লিখে নিতে হবে xyz। তারপর যেটার উপরে বার নেই সেই সংখ্যাটাকে ওখান থেকে সাবট্রাক্ট করতে হবে, আর ততগুলো 9 লিখতে হবে সামনে যতগুলোর উপরে বার আছে, আর ততগুলো 0 লিখতে হবে যতগুলোর উপরে বার নেই। ঠিক আছে, এইভাবে আমরা কনভার্ট করতে পারি। ঠিক আগের উদাহরণটাতেই আমরা দেখেছিলাম, ওই জন্যে এইটাতে আমরা কি করে ক্যালকুলেট করার পর দেখতে পেয়েছিলাম কি পুরো সংখ্যাটা মাইনাস যেটার উপর বার নেই, আর একটার উপরে ছিল বলে এটা 9 ছিল বার ছিল, আর একটার উপর বার ছিল না বলে এটার জন্য একটা 0 এসেছিল। তার মানে আমাদের ফর্মুলা ঠিক আছে, ক্যালকুলেট করলে দেখবে এলিমেন্টারি জিনিস। তো এইগুলো হচ্ছে এদের ক্যালকুলেশন করারে। তো আমার রিপিটিং ডেসিমেলের কিছু অ্যালজেব্রা দেখি কি করে এদেরকে যোগ বিয়োগ এই সমস্ত করা যায়। রিপিটিং ডেসিমেলে কিন্তু একদিকে ইন্টিজিয়ার পার্ট থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ইন্টিজিয়ার পার্ট যদি থাকে, সাপোজ আমরা যদি বলি 2.83, তো এইটা কোনো অসুবিধা নেই, এটা এমনি নর্মাল ফ্র্যাকশনের মতোই আমরা এদিকে সরিয়ে নিতে পারি। আর এইটার উপরে 0.83, এইটার উপরে আমরা হচ্ছে ফ্যাক্টরাইজেশনটা করতে পারি, কি করে মানে ফ্র্যাকশন লিখতে পারি, সরি। তো এইখানে হচ্ছে আমরা এর অ্যালজেব্রাটা দেখব। অ্যালজেব্রায় হচ্ছে ধরে নেওয়া যাক 0.3 ডট আছে প্লাস আরেকটা 0.3 আছে। তো এটা যোগ করলে আমরা এটা লিখে দেবো 3 3 6 যোগ করলে, অ্যাকচুয়ালি এটা সত্যিই হবে। যদি আমরা এটাকে ফ্র্যাকশনে লিখি 1/3, আগে আমি কোথাও হচ্ছে ফ্যাক্টর বলে থাকলে ওটা অ্যাকচুয়ালি ফ্র্যাকশন করে নিতে হবে। ঠিক আছে, এটা ভুল বলা হয়ে গেছে, ওটা ফ্র্যাকশন হবে। তো 1/3 এটা যোগ করলে 2/3 হবে। তো 2/3 তো 0.666 হয়, সুতরাং সেটা 0.6 ডট। তো এটা ঠিকই আছে। তো এটাকে আমরা এমনি এক্সপেনশন করেও করতে পারি, 0.333 0.333 দুটো যোগ করলাম, নর্মাল যোগ করলাম। তো যোগ দেখছি যে সব জায়গাতেই একক দশক পরপর যেখানেই আছে পজিশনেই সবসময় 6 আসছে, সুতরাং কন্টিনিউটি থাকছে, তার মানে ওটা একটা রেকারিং হচ্ছে। এইগুলো তবে হচ্ছে যোগ করার সময় একটা ব্যাপার খেয়াল করতে হবে, যখন দুটো ভ্যালু হচ্ছে যোগ করলে সেটা 10-এর কাছাকাছি আসবে, মানে একটা যোগ করলে সেটার থেকে মান বেড়ে আবার পরেরটায় যোগ হবে, তো তখন হচ্ছে একটু সাবধান থাকতে হবে। যেমন আমরা যদি এইটা যোগ করি, এইটা যোগ করলে আমি 9 বসিয়ে দিচ্ছি, তো এটা ঠিকই আছে, কারণ 9/9 1 আসছে। আর এটাকে আমরা যদি ফ্র্যাকশানে করি 1/3, এইটা আসছে 2/3 যোগ করলে আসছে 1, তো ঠিকই আছে। কিন্তু কিছু অঙ্ক আছে, দেখাচ্ছি একটা উদাহরণ, যে এরকম একটা অঙ্ক পড়ে যে 0.37 বার আর 37 আর এটা 37 করে দেওয়া যাক, আর এইটা 63 করে দেওয়া যাক, এরকম অঙ্ক আছে। তো 6366, তো এটা যোগ করলে মনে হচ্ছে যে তাহলে বসিয়ে দেবো যে 1.0 হয়ে যাচ্ছে, কিন্তু তা নয়। এইটা যদি আমরা হচ্ছে ফ্র্যাকশানে হচ্ছে দেখি, তো এটা আসছে 37/99 আর এইটা আসছে 63/99। তো এটা 9 কাটবে, কিন্তু আলটিমেটলি তো যোগ করতে হবে, কোনো লাভ নেই। এইটা আসছে 100, তার মানে এর অ্যাকচুয়াল উত্তর হচ্ছে 100/99। কিন্তু এইখানে আমরা যদি এমনি
বারটা তুলে দিতাম, যোগ করতাম, তাহলে 1.0 হয়ে যেত কিন্তু। তো সেই জন্যই বলছি, কারণ এটা ব্যাপারটা হচ্ছে কি, এটা যখন এক্সপেনশন করছি এরা তো টার্মিনেট করে না, রিপিট করতে থাকে। তো এই যে এখান থেকে 3 সাথে যোগ করলে আসছে, সেই 1-এর ক্যারিটা হচ্ছে প্রবলেম করছে, ওই জন্য আমাদের এখানে এই উত্তরটা আসছে না। ওই জন্য আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যখন এরকম এক্সপেনশন মেথডে যোগ করব। যদি এই দুটোর যোগ ফলে ক্যারি না আসে তাহলে ঠিক আছে, কিন্তু ক্যারি এলে তখন আমাদের কেয়ারফুল থাকতে হবে এবং আমাদের ফ্র্যাকশন মেথড হচ্ছে ইউজ করতে হবে। ঠিক আছে, তো এইখানে এইটাই যখনই আমি বললাম যে এইটা কন্টিনিউয়াস চলছে রিপিটিং ডেসিমেল, তো এখানে একটা ব্যাপার বলে রাখি যে রিপিটিং ডেসিমেল আর হচ্ছে ইরেশনাল নাম্বারের মধ্যে কি তফাৎ। ইরেশনাল নাম্বার হচ্ছে এমন একটা রিয়েল নাম্বার যেটা হচ্ছে নট টার্মিনেট করছে না, রিপিটিং ডেসিমেলের মধ্যে কন্টিনিউয়াস চলছে, কিন্তু সেটা রিপিটিং নয়। রিপিটিং ডেসিমেল কন্টিনিউয়াসও আছে, আবার সেইটা হচ্ছে রিপিটও করতে থাকছে, তার নাম্বারগুলো রিপিট করে, কিন্তু ইরেশনাল নাম্বারে নাম্বারগুলো রিপিট করে না। যদি আমি √3 মানটা দেখি, একটা ইরেশনাল নাম্বার অমূলদ সংখ্যা, তো এর মান আসছে 1.732051 এরকম করতে করতে চলতে থাকে, কিন্তু এখানে মানগুলো এইগুলো ডিজিটগুলো রিপিট করে না। তার মানে এটা কন্টিনিউয়াস। তার মানে ইরেশনাল নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যেটা কন্টিনিউয়াস কিন্তু নন রিপিটিং। আর যেগুলো রিপিটিং হয় তার নিচে নর্মালি প্রাইম নাম্বার থাকে 3, 11, 7, 5 থাকলে বা 2 থাকলে কিন্তু সেটা রিপিটিং হবে না। ঠিক আছে, সব প্রাইম নাম্বার রিপিটিং দেবে না, এরা দেবে বা এদের মাল্টিপ্লাই থাকবে, কোনো নাম্বার থাকবে মাল্টিপ্লিকেশানে। তো এই নাম্বারগুলো হচ্ছে রিপিটেশন ক্রিয়েট করে এবং এরাও হচ্ছে কন্টিনিউয়াস চলতে থাকে। তো এই দুটো হচ্ছে ইরেশন নাম্বার আর রিপিটিং ডেসিমেলের মধ্যে বেসিক তফাৎ। ঠিক আছে, তো এখানে কনসেপ্টে মোটামুটি যা আলোচনা করা হলো এটাই হয়ে গেল। এবার আমরা এখানে এই চ্যাপ্টারে একটা প্রবলেম দেখি। এটা সালে আসা মনে হয় বিগত ইয়ারে আসা একটা কোশ্চেন। তো এটা হচ্ছে আমরা দেখেছি যে ইন্টিজার পার্টটা আমরা আলাদা করে নেব, আর এই পার্টটাকে লিখব যেমন আছে ওটাকে লিখব আগে, 3টের মাথায় বার আছে, তাহলে আমরা এই পার্টটা আলাদা করে ক্যালকুলেট করি। 8768/990, 3টের উপর বার আছে, 3টে নয়, একটার উপর বার নেই, একটা 0 দেওয়া হয়েছে, আর এখানে মাইনাস হচ্ছে 8। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে বিয়োগ করতে হবে যেটার উপরে বার নেই, তাহলে 8760999000 কাটলে এটা আসবে 29233, তার মানে দুয়েরটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে রিপিটিং ডেসিমেলে আরও কিছু আমরা যখন প্রবলেম কষবো সেখানে আমরা দেখবো আরও কিছু এইগুলোকে কিভাবে আরও সহজে করা যায়, সেইগুলো আমরা সেই কিছু ট্রিক থাকলে সেইগুলো আমরা আলোচনা করব। তো কনসেপ্টের মোটামুটি এইগুলোই। ঠিক আছে, এবার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এইটা আমরা একটু দেখি। অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ে মূলত এই চ্যাপ্টার নাম্বার সিরিজ থেকে যেগুলো আমরা আলোচনা করব সেইগুলো হচ্ছে সবই ফ্র্যাকশন বেসড থাকবে। আর কিছু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বা লার্জেস্ট স্মলেস্ট বার করতে বলে, সেইগুলো পরে সেগুলো হচ্ছে আমরা ইন্ডেক্স অ্যান্ড সার্টস সূচককরণী চ্যাপ্টারে সেগুলো হচ্ছে সলভ করার চেষ্টা করব। তো এখানে নর্মালি যে এক্সামগুলো প্রশ্ন পড়ে সেটা তো আমরা একটা তো দেখেইছি সেইখানে ক্যালকুলেট করতে, যে a/b > c/d, এইখানে যে AD > b * c, a * d > b * c। তো এই ফর্মুলা লাগেই ম্যাক্সিমাম অঙ্কগুলো হয়ে যাবে। আর কিছু অঙ্ক এখানে মিক্স থাকবে, কখনো পাওয়ার থাকবে বা এই জাতীয় জিনিসগুলো থাকবে। তো সেটার জন্য আমরা একটা প্রশ্ন দেখি, তার প্রশ্ন রেডি করা আছে। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে কিছু স্কোয়ার রুট আছে, কিছু স্কোয়ার করতে বলেছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলে দিই যে যখন কোনো প্রপার ফ্র্যাকশানের যেহেতু নিউমারেটর ডিনোমিনেটর থেকে ছোট, তো এর ভ্যালু সবসময় 1-এর থেকে ছোট হবে। তো আর আমরা এখানে পজিটিভ ফ্র্যাকশান আলোচনা করছি, তো 0-র থেকে বড় ধরে নিচ্ছি। তো এই ফ্র্যাকশানের প্রপার ফ্র্যাকশানের যদি স্কোয়ার করি, তার ভ্যালু স্কোয়ার বা কিউব বা যে কোনো পাওয়ারই যদি নিই, স্কোয়ার নিতে পারি বা কিউব নিতে পারি, যে কোনো কিছু নিই, সেইটা ওর নিজের ভ্যালুর থেকে কম হবে। ঠিক আছে, কারণ কি, যখন যদি ধরা যাক এরকম 1-এর 3 আছে, এ স্কোয়ার যদি আমরা করি
1-এর নয়, মানে আরও এই নিচটা বাড়ছে, তো ছোট হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা জানি যে এরকম ফ্র্যাকশন থাকলে তার তার স্কোয়ার কিউব হায়ার পাওয়ার নিলে তার ভ্যালু আরও কমতে থাকে। ঠিক আছে, যত নেবো পাওয়ার তত বেশি কমতে থাকবে। কিন্তু যদি 1-এর থেকে বড় হয়, তাতে যদি ডেসিমেল পার্টও থাকে কোনো অসুবিধা নেই। 1.5 স্কোয়ার করি, এটা কিন্তু 1.5-এর থেকে বেশি হবে। 1.5-এর স্কোয়ার হচ্ছে 2.25। ঠিক আছে, কিন্তু এইখানে হবে না। তো এখানে আমার ভ্যালুগুলো আমরা দেখি। তো এইখানে হচ্ছে এইগুলো সব ফ্র্যাকশানে আছে। এর অরিজিনালি ছিল 0.11, এইটা ছিল 0.02, এটা তো একই আছে, এইটা হবে 0.01। তাহলে লার্জেস্ট চেয়েছে, তাহলে 3-এরটা হবে। তো এইরকম কিছু কনসেপ্ট দিয়ে কিছু অঙ্ক হয়, পার্টিকুলার কিছু অঙ্ক থাকলে সেগুলো আমরা হচ্ছে সলভ করব। আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং লার্জেস্ট স্মলেস্টে এইগুলোই। আর যেগুলো পাওয়ার বেস থাকবে সেগুলো আমরা তো ওই ইন্ডিসেস অ্যান্ড সার্টস ওই চ্যাপ্টারে হচ্ছে সলভ করব। ঠিক আছে, এর পরের আলোচনা হবে আমাদের নাম্বার স্ট্রাকচার আর ডিভাইসিবিলিটির উপরে। নাম্বার স্ট্রাকচারে হচ্ছে যে এগুলো পড়ে সেগুলো 2 ডিজিট 3 ডিজিট 4 ডিজিট এরকম বলে দেয়, তার কিছু হচ্ছে প্রপার্টি দিয়ে দেয়। তো আমরা একবার হচ্ছে স্ট্রাকচারটা দেখে নিই। যদি ধরে নিই যে কোনো সংখ্যার এককের স্থানটা আছে ওয়াই, দশকের স্থান আছে এক্স, তাহলে সংখ্যাটা অ্যাকচুয়ালি ফর্মটা কীরকম হবে, 10x প্লাস ওয়াই, 3 ডিজিট হলে হবে এক্স ওয়াই জেড, এরকম দেখতে সংখ্যা হলে 100x প্লাস 10y প্লাস জেড, জেড হচ্ছে একক, দশক, শতক স্থানের অঙ্ক। তো এইগুলোর হচ্ছে বেসিসে কিছু অঙ্ক দেয়। যেমন একটা অঙ্ক থাকে যে বলে দেয় যে এক্স ওয়াই একটা সংখ্যা আছে, তার ডিজিটটা রিভার্স করে দেওয়া আছে, তো ডিফারেন্সটা কী দিয়ে ডিভাইসেবল হবে। তো আমরা যদি রিভার্স করে নিই তাহলে এটা কি হবে, 10y আর প্লাস এক্স, এদের ডিফারেন্স চেয়েছে, তো বড় ছোট কিছু এসে যায় না। তো এইদিকে আমরা করব 9x আর এইদিকে হবে আমার 9y, তার মানে 9x মাইনাস ওয়াই, তার মানে এটা 9 দিয়ে অলওয়েজ ডিভাইসেবল হবে। ঠিক আছে, তো তেমনি 3 ডিজিটের যদি এটা করি, এইখানে আমার হবে উল্টো দিই, এক্স হবে, এটা 10y হবে, আর এটা 100z হবে। তো ডিফারেন্স নিলে এই পার্টটা কেটে যাবে, আর এখান থেকে আসবে 99x, আর এদিকে আসবে 99z, 99 কমন নিয়ে নিলে x মাইনাস জেড, তার মানে গ্যারান্টেডলি 9 আর 11 দিয়ে ডিভাইসেবল হবে। তো এইরকমই কিছু থাকে। আর কিছু থাকে যে বলে যে এরকম 2 ডিজিট বা 3 ডিজিট নাম্বার, সেইগুলো রিপিটেশন টোয়াইস বা থ্রাইস রিপিটেশন দিয়ে সেই কোনো একটা ডিজিট তৈরি হয়েছে। মানে একটা 2 ডিজিট নাম্বার 23, এটাকে দিয়ে একটা 4 ডিজিট নাম্বার তৈরি করা যায় দুবার রিপিটেশন করে। তো এটা কি দিয়ে ডিভাইসেবল হবে গ্যারান্টেডলি, তো এরকম মানে অলওয়েজ ডিভাইসেবল চাইছে আর কি। তো এইটা সবসময় হয় 101 দিয়ে হচ্ছে ডিভাইসেবল হবে, কারণ 101-এর মধ্যে সবসময় ফ্যাক্টরটা থাকবে। কারণ এখানে দেখো 23 দিয়ে যদি গুণ করি, এইখানে আসবে 23 আর এইখানে আসবে একটা 23, তাহলে 101 দিয়ে সবসময় এই কেসটাই হচ্ছে ডিভাইসেবল হবে। আরেকটা হচ্ছে বলে যে যেটা হচ্ছে 3 ডিজিট এরকমই। ঠিক আছে, ধরে নাও একটা 3 ডিজিট 3 2 4, এই 3 ডিজিট নাম্বার দিয়ে একটা 6 ডিজিট নাম্বার টয়েস রিপিট মানে দুবার রিপিট করে তৈরি করা হয়েছে, তাহলে 3 2 4 3 2 4। তাহলে এইটা হচ্ছে কি কি দিয়ে হচ্ছে ডিভাইসেবল হবে, এই স্ট্রাকচারটা কীরকম। তো আমরা এটা দেখছি যে এটা অলওয়েজ হচ্ছে 1001 দিয়ে হচ্ছে ডিভাইসেবল হবে, কারণ এইখানের এখানে গুণ করলে 324 এদিকটা আসবে, আর এই একে গুণ করলে এখানে একটা 324 আসবে, 6 ডিজিট তার মানে হচ্ছে। আর এই 1001 একটা হচ্ছে মানে এটা পরিচিত একটা সংখ্যা, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে 7, আমি লিখছি আলাদা করে, 1001 ইজিক্যাল টু 7 ইন্টু 11 ইন্টু 13, তিনটে পরপর প্রাইম সংখ্যার গুণফল হচ্ছে এই 1000টা, 7 11 13। ঠিক আছে, এরকম আরেকটা সংখ্যা আছে ইম্পর্টেন্ট, যেটা জেনে রাখা দরকার, সেটা হচ্ছে 111। 111 হচ্ছে 3 ইন্টু 37, 3 ইন্টু 37, এটা একটা প্রাইম নাম্বার। এই দুটো নাম্বার এই অঙ্কগুলো জেনে রাখা দরকার, এই জাতীয় বেসিসেই হচ্ছে পড়ে। আর এইটা তো আলাদা করে জেনে দরকার, এটা তো একবার পরীক্ষাতেও পড়েছিল, যে এরকম 1001 1002 1003 1004, এই পরপর এরকম চারটে দিয়েছে, বলেছে কোনটা প্রাইম নাম্বার। তো এটা জানা থাকলে এটা চেক করার দরকার নেই। ঠিক আছে,
তো এই ডিজিটগুলো হচ্ছে জেনে রাখা দরকার। আমরা এর কিছু প্রপার্টি আছে, সেগুলো একবার দেখে নিই। এই যে আমরা করেই দিয়েছি 2 ডিজিট নাম্বার, তার হচ্ছে নাম্বার হ্যাভিং রিভার্স ডিজিট, সেটা 9 দিয়ে ডিভাইসেবল হবে, ঠিক আছে। তেমনি 3 ডিজিট নাম্বার সেইটা হচ্ছে যে তার হচ্ছে রিভার্স হচ্ছে করলে সেটা 9 মানে 99 দিয়ে ডিভাইসেবল হবে। আর 4 ডিজিট নাম্বার যেটা তৈরি হচ্ছে 2 ডিজিট নাম্বার রিপিটিং টোয়াইস, দুবার 2 ডিজিট করছে, সেটা 100 দিয়ে হবে। আর 6 ডিজিট যেটা 3 ডিজিট নাম্বার দুবার রিপিট করে হয়েছে, সেইটাও 1001 যেটা কিনা 7, 11, 13 দিয়ে ডিভাইসেবল হবে, ঠিক আছে। তো এই তথ্যগুলো কয়েকটা জানলেই নাম্বার স্ট্রাকচারের এখানে বেসিসে যে অঙ্কগুলো করে সেইগুলো হচ্ছে আমরা সলভ করতে পারবো। তো এখানে আমরা কিছু প্রবলেম দেখি। আচ্ছা, প্রবলেমটা দেখে নেওয়ার আগে বেশ কিছু সংখ্যার আমরা ডিভাইসিবিলিটিটা কী করে ডিভাইসিবিলিটি চেক করতে হয় সেইটা একবার দেখে নিই, ঠিক আছে। তো আমরা দেখি যে 2, 4, 8, 16 এই জাতীয় সংখ্যাগুলো কোনো সংখ্যা দিয়ে ডিভাইসেবল হয় কিনা সেইটা কি করে চেক করব। তো ধরে নিই যদি এরকম একটা আকারে যদি কোনো সংখ্যাতে XYZ WUP এরকম টাইপের কোনো একটা সংখ্যা আছে 5 ডিজিটের, তো লাস্ট যদি ইভেন হয় তাহলে এটা 2 দিয়ে ডিভাইসেবল হবে। লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ডিভাইসেবল হবে। লাস্ট 3টে ডিজিট যদি 8 দিয়ে ডিভাইসেবল হয় তাহলে এই পুরো সংখ্যাটা 8 দিয়ে ডিভাইসেবল। সিমিলারলি 4টের জন্য 16 হবে, 5টার জন্য 32 দিয়ে ডিভাইসেবল হবে। তো সিমিলারলি এরকমই রুল আমরা 5, 25, 125 এরকমের জন্য করতে পারি। তো সেখানে কি হবে, এরকম লাস্ট ডিজিটটা যদি 0 অথবা 5 থাকে সেটা তাহলে 5 দিয়ে ডিভাইসেবল হবে। যদি লাস্ট দুটো ডিজিট হচ্ছে 25 দিয়ে ডিভাইসেবল হয় তাহলে পুরো সংখ্যাটাই 25 দিয়ে ডিভাইসেবল হবে। সিমিলারলি 125-এর ক্ষেত্রে আমরা ওইভাবেই করতে পারবো। তো এই গেল, আর রইল 3, 9, 27 এইগুলো ডিভাইসিবিলিটি চেক করার। তো 3, 9, 27 ডিভাইসিবিলিটি আমরা তো জানি স্কুল থেকেই যে এই সংখ্যা কোনো সংখ্যার এরকম সংখ্যা যদি থাকে তো তার হচ্ছে ডিজিটের যে সামটা সেই সামটা যদি 3 দিয়ে ডিভাইসেবল হয় তাহলে টোটাল সংখ্যাটা 3 দিয়ে ডিভাইসেবল হবে। এদের সামটা যদি 9 দিয়ে ডিভাইসেবল হয় তাহলে 9 দিয়ে হবে, যদি 27 দিয়ে যায় তাহলে 27 দিয়ে হবে। তো এগুলো খুবই কমন বেসিক জিনিস। আর ডিভাইসিবিলিটিতে ইম্পর্টেন্ট জিনিস আছে, সেইটা হচ্ছে 11 দিয়ে ডিভাইসেবিলিটি। 11 দিয়ে ডিভাইসিবিলিটি চেক করার নিয়ম হচ্ছে সেইটা একটু আলাদা রকমের। ধরুন একটা সংখ্যা যদি এরকম থাকে XYZW, তো এটা হচ্ছে একক, এটা দশক স্থানীয়, এটা শতক, এটা চতুর্থ। তো এই অড পজিশনের সংখ্যার ডিজিটগুলোর হচ্ছে সমষ্টি সাম অড, আর ইভেন প্লেসের যেগুলো আছে সেইগুলোর ডিজিটের সমষ্টি ইভেন। এদের যে এই ডিফারেন্সটা যদি 0 হয় অথবা 11-র মাল্টিপিল হয়, 11-র মাল্টিপিল যদি হয় তাহলে পুরো সংখ্যাটা 11 দিয়ে ডিভাইসেবল হবে। একটা উদাহরণ দেখা, যেমন 154-র অড প্লেসে 1 আর 4 আছে, এটা হচ্ছে সাম হচ্ছে 5, আর এইটায় শুধু একটাই আছে ইভেন প্লেসে 5, তাহলে ডিফারেন্স হচ্ছে 0, তার মানে এটা 11 দিয়ে ডিভাইসেবল হবে। এবার 1331 যেটা অ্যাকচুয়ালি 11-র কিউব আমরা জানি। তো এইটারও ইভেন প্লেসে হচ্ছে এই অড প্লেসে হচ্ছে যোগফল 4, আর ইভেন প্লেসে হচ্ছে যোগফলও 4, তাহলে এরও ডিফারেন্স 0 হচ্ছে। তো 0 আর 11 এরকম যখন হবে তখন আমরা সেটা 11 দিয়ে ডিভাইসেবল হবে। তো এইভাবে আমরা কোনো অঙ্কে চট করে আমরা চেক করতে পারি। আর এইখানে আরেকটা ব্যাপার, একটা ট্রিক, যে বাস্তবে কি করে এই যে 3 বা 9-এর ডিভাইসিবিলিটি চেক করতে হয় সেইটা আমি একটু দেখাই। ধরে নেওয়া যাক এরকম একটা সংখ্যা আছে 6273,
এইটা কি 3 দিয়ে ডিভাইসেবল, এইটা চেক করার জন্য কিন্তু যখন অ্যাকচুয়ালি অঙ্ক পরীক্ষায় করব তখন কিন্তু এর সাম নেওয়ার দরকার নেই। আমরা যেহেতু এর ডিজিটের সামগুলো নিতে হবে, তো ইন্ডিভিজুয়ালি ডিজিটগুলো যদি 3 দিয়ে ডিভাইসেবল হয় সেইগুলোকে আর হচ্ছে ক্যালকুলেশনের মধ্যে ঢোকানোর দরকার নেই। আর যেগুলো 3 দিয়ে ডিভাইসেবল নয় তাদেরকে যোগ করলে সেইটা 3 দিয়ে ডিভাইসেবল হলেই হবে। মানে বলতে চাইছি 3 আর 6 এরা তো 3 দিয়ে ডিভাইসেবল, তাহলে এদের তো আর আলোচনার মধ্যে রেখে লাভ নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা তো আমি এইটা করছি, এইটাতে 3 দিয়ে ভাগ করতে চাইছি, তাহলে এই দুটোর যে সাম আছে সেইটা 3 দিয়ে ডিভাইসেবল কিনা। কিন্তু এইসব লেখারও তো দরকার নেই। পরীক্ষায় কী করতে হবে, যে কখনো হচ্ছে 3-এর ডিভাইসিবিলিটি চেক করছি, তাহলে আমি চট করে করার জন্য কী করব, যেটা 3-এর ডিভাইসেবল সেই ডিজিটগুলোকে কাটতে থাকবো, আর বাকি যেগুলোকে আছে সেইগুলোকে আমরা দেখব যে 3-এর মাল্টিপিলে আনতে হবে। 3-এর এইটা 7-2-এর সঙ্গে যোগ করলে তাহলে এটা 9 দাঁড়াচ্ছে, তো এটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমার হচ্ছে বলতে পারি এটা 3 দিয়ে ডিভাইসেবল। ঠিক আছে, আমি একটু আরেকটা উদাহরণ এখানে দেখাচ্ছি, সেইখানে ভালো বোঝা যাবে। ধরে নেওয়া যাক একটা সংখ্যা আছে এরকম 3 4 7 5 2 6। এটা 3 দিয়ে ডিভাইসেবল কিনা, এটা চট করে আমি যখন চেক করব তখন আমি কি করব, আমি শুধু দেখব যে 3-এর মাল্টিপিলগুলো কোথায় আছে। 3 6 এরা হচ্ছে কনজুগেট 9। এখানে চেক করার জন্য আমরা যে 3-এর মাল্টিপিল, আমরা এখানে কিন্তু 9-এর কনজুগেসিটা চেক করব। মানে যে দুটো ডিজিটের সামে 9 হচ্ছে সেই পেয়ারগুলোকে কাটতে থাকবো। যেমন 2 + 7 হচ্ছে 9 হয়, তারপর হচ্ছে 3 + 6, 4 + 5 আর 1 + 8। ঠিক আছে, তো এইগুলো পেয়ারগুলো থাকবে, সেই পেয়ারগুলোকে করেসপন্ডিংলি কাটতে থাকবো। 7 2 একসঙ্গে কেটে দেবো, 5 4 একসঙ্গে কেটে দেবো, তার মানে এটা 3 দিয়ে ডিভাইসেবল হবে। যদি এরকম সংখ্যাটা তার মানে যদি থাকতো 4 7 5 3 6, আমি কনজুগেসিগুলো দেখে নেবো। 3 6 কনজুগেটে, 4 5 কনজুগেট 9 যেটা 3-এর ডিভাইসেবল, কিন্তু 7-এর সঙ্গে একটা 2 থাকা দরকার ছিল, সুতরাং এটা যাচ্ছে, এটা তো হবে না, তার এটা 3 দিয়ে ডিভাইসেবল নয়। তো এইভাবে অ্যাকচুয়ালি পরীক্ষায় বা নিজে নিজে ক্যালকুলেশনের সময় এইভাবে অ্যাপ্রোচ করা উচিত। এইরকম 9-এর কনজুগেটগুলোকে দেখে দেখে কেটে দেওয়া উচিত, তাহলে আমরা চট করে 3 বা 9 দিয়ে ডিভাইসেবল যেগুলো আছে সেগুলো চেক। সিমিলারলি এগুলো তো 9-এও ডিভাইসিবিলিটি চেক হতো, এগুলো 9-এও ডিভাইসিবিলিটি চেক হতো এইভাবে। 1 8 3 6 এটা কি 9 দিয়ে ডিভাইসেবল? হ্যাঁ, আমার যোগ করার দরকার নেই। 3 6 এরা তো 9-এর কনজুগেট হয়েছে, যোগফলটা 9। আর 8 1 9-এর কনজুগেট, দুটো যোগ বললে 9 হচ্ছে, তাহলে এই দুটো কেটে দেবো। তো ইজিলি আমি দেখতে পাচ্ছি এরকম। তো এরকম যখন বড় ডিজিট থাকবে আমরা ক্যালকুলেশনের সময় কখনোই হচ্ছে আমরা এইগুলোকে এরকম ডিজিটের সামটা করব না, আমরা সবসময় এরকমভাবে একটা কোনো কনজুগেট রাশি ধরে নেবো। যেমন 3 আর 9-এর ক্ষেত্রে আমরা 9 ধরি, তো সেইখানে আমরা ওইটা খুঁজবো আর সেগুলোকে কেটে দেবো, ব্যাস, তাহলেই আমাদের ডিভাইসিবিলিটি সহজে চেক হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আর বাকি যেসব থাকে বইয়ে, 7-এর ডিভাইসিবিলিটি, 13 ডিভাইসিবিলিটি চেক করা, অস্কুলেটার মেথড, এই সমস্ত ওসব কিছু জেনে লাভ নেই। পরীক্ষায় 7 দিয়ে হলে ডাইরেক্ট 7 দিয়ে হচ্ছে ডিভাইসিবিলিটি চেক করে নেওয়া অনেক অনেক তাড়াতাড়ি হবে, ওইসব কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা তাহলে এই একটা হচ্ছে প্রবলেম হচ্ছে দেখি। এইখানে একটা সংখ্যা এই প্রশ্ন দিয়েছে যে 1500-এর নিচে সবথেকে কোন বড় সংখ্যা যেটা হচ্ছে 16 18 2 দিয়ে ভাগ যায়। এটা অ্যাকচুয়ালি এলসিএম দিয়ে হচ্ছে করে, কিন্তু আমরা এখানে নাম্বার ডিভাইসিবিলিটি দিয়ে কীভাবে চেক করে অঙ্কটা করা যায় সেটা দেখব। তো 18 হচ্ছে, এখানে একটা 9 আছে, একটা 2 আছে, তো এই সংখ্যাগুলোকে অবশ্যই 9 দিয়ে ভাগ যেতে হবে, সবই তো ইভেন আছে, সুতরাং 2 দিয়ে তো যাচ্ছে, সে তো দেখাই যাচ্ছে। তো আমরা হচ্ছে গ্রেটেস্ট যেহেতু চেয়েছে, আগে বড় থেকে শুরু করি। তো তার আগে একবার দেখে নিই সবগুলো 9-এর কিনা। এটা তো 9 দিয়ে ডিভাইসেবল, 4 4 8 1 9, এখানে 9 আছে, এখানেই দেখো এই যে সুবিধা হয়ে যাবে, এইখানে দেখুন 1 আর 8-এ 9 দিচ্ছে, 3 6-এ 9 দিচ্ছে, সুতরাং এদের সামটা নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এটা 9 দিয়ে ডিভাইসেবল, এখানে ওই ডিজিটগুলোই আছে, আর চেক করার দরকার নেই, মানে সবই 9 দিয়ে ডিভাইসেবল। তাহলে আমরা হচ্ছে বড় সংখ্যাটা দেখি, এইটা তো 2 দিয়ে ডিভাইসেবল, 9 দিয়ে ডিভাইসেবল, তার মানে 18 দিয়ে ডিভাইসেবল। ঠিক আছে, এই সংখ্যাটা আছে 16 দিয়ে ডিভাইসেবলের জন্য 4টে আছে, 4টেই ডিজিট আছে। 8 দিয়ে ডিভাইসেবিলিটির জন্য লাস্ট 4টে ডিজিট, 3টে ডিজিট দেখতে লাগে, তো 8 দিয়ে দেখি, 8 5 40, আবার 5 40, তার মানে এটা 8 দিয়ে ডিভাইসেবল। তাহলে একবার ডাইরেক্ট
16 দিয়ে ডিভাইসিবিলিটিটাই চেক করে নিই। 16 ও 9 16 144 আমরা জানি, সুতরাং তো 16 দিয়ে ডিভাইসেবল, তার মানে গ্রেটেস্ট চেয়েছে, বাকিগুলো তো চেক করার দরকার নেই, এটাই সব থেকে অন্যগুলোর থেকে এটা বড়, তার মানে উত্তর এটাই হবে। ঠিক আছে, তাহলে আমাদের তাহলে নাম্বার সিস্টেমের প্রথম 4টে টপিকের অনেক আলোচনা করলাম, বেশ কিছু প্রবলেমও দেখলাম, আর এর ছাড়াও যে কিছু অঙ্কে যে আলাদা আলাদা থিওরি লাগে সেগুলো যখন অঙ্ক আমরা প্রবলেম কষবো সেখানে আমরা বলবো। আর আর রইল আর বাকি 4টে টপিক এই থিওরি পোর্শনে আছে, সেটা আমরা পরের ভিডিওতে কভার করব। ঠিক আছে, তাহলে এখানেই ভিডিও আমরা শেষ করছি।